শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অর্থাৎ সিভিল টেকনোলজির আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভিং ওয়ান, থার্ড সেমিস্টারের অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সার্ভিং ওয়ান নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করছিলাম। ধারাবাহিকভাবে আমাদের আজকেও একটু আলোচনা হবে ইনশাল্লাহ। সো আমার এই আলোচনার সাথে কে কে জয়েন করছেন বা কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শুরু করতে পারি আজকের ক্লাসটা। লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? যারা ক্লাস করছি তাদের মনে আছে? লাস্ট ক্লাসে আমরা যে আলোচনাটা করছিলাম, আমাদের ক্লাসটা যদিও 10:45-এ শুরু হওয়ার কথা ছিল, একটু সাময়িক অসুবিধার জন্য আমরা একটু লেট হয়ে গেল। তো আমরা গত ক্লাসে প্রথম চ্যাপ্টার নিয়ে মূলত আলোচনা করছিলাম, অর্থাৎ জরিপের ধারণা, বিশেষ করে জরিপ সংক্রান্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো আজকেও ঠিক সেখান থেকে চেষ্টা করব সেই ধারাবাহিকতায় গত ক্লাসে যতটুকু আলোচনা করছি তারপর থেকে আজকেও আলোচনা করার চেষ্টা করব। সো আমার সাথে কে কে জয়েন করছেন, কোথা থেকে জয়েন করছেন, কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন প্লিজ। আর হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের টোটাল আলোচনাই মোটামুটি আমরা চেষ্টা করছি শেষ করার জন্য। এবার আমরা দেখি একটু কিছু কোশ্চেন যদি বিগত সালে আসা কিছু কোশ্চেন নিয়ে যদি আমি আলোচনা করি। যেমন একটা কোশ্চেন আছে, জরিপ বিজ্ঞান কাকে বলে, অর্থাৎ জরিপ কি অথবা সার্ভেইং কি অথবা জরিপ বলতে কী বোঝায়। মানে কোশ্চেনটা বিভিন্নভাবে আসে, কখনো আসছে জরিপ বিজ্ঞান বলতে কী বোঝায়, কখনো বলছে সার্ভেইং বলতে কী বোঝায়, কখনো বলছে জরিপ কি। এই জিনিসটা নিয়েও কিন্তু আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম। ফার্স্ট ক্লাসে কি আলোচনা করছিলাম? আমরা বলছিলাম দিঘিরহাট ডিগ্রি কলেজ, সাভার, নওগাঁও। আচ্ছা, ধন্যবাদ মাসুদুল হাসান। তো আমি এখানে যে জিনিসটা আলোচনা সেটা হচ্ছে যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে, কথাটা কি বলছে, যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু বিন্দু আর পরবর্তীতে রেখা বা বস্তুর আপেক্ষিকতায়, বলছে কি, যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কি বলছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দেখা গেছে পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠে তাদের অবস্থান চিহ্নিত করে দেওয়া। অর্থাৎ মূল কথা হচ্ছে, এক কথায় যদি বলি, কোনো একটা জায়গা বা বস্তু বা বিন্দুর একটা অবস্থান আমি ভূপৃষ্ঠের মধ্যে চিহ্নিত করে দেওয়া, সেটা প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। এর জন্য যে পরিমাপ গ্রহণ করা হবে সেটাই হবে আমাদের জরিপ। আর যে কলা কৌশল বা যে বিজ্ঞানের যে কলা কৌশলের মাধ্যমে আমরা কাজটা করবো সেটাকে বলবো আমরা জরিপ বিজ্ঞান। দেখ, তার পরবর্তীতে জরিপ সাধারণত কয় ধরনের কাজ করে? জরিপ সাধারণত 3 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে? 3 ধরনের। সেটা কি কি? জরিপ করের কাজ আমি লাস্ট ক্লাসে লিখছি, আবার একটু লিখি। আচ্ছা, আমাদের সাবজেক্ট হচ্ছে সার্ভিং ওয়ান। আচ্ছা, আমি আসি গত ক্লাসও আপনাদেরকে আমি পরিচয় দিয়েছিলাম আমার, তারপরও নতুন যদি কেউ জয়েন করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি আবার একটু আমার নামটা লিখে দেই। তাছাড়া এই যে হেডলাইন লেখা আছে লাইভের, ইঞ্জিনিয়ার রুহুল আমিন মানিক। আমি বিএসসি করছিলাম ডুয়েট থেকে, সেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। 2-1 নতুন মনে হচ্ছে যার কারণে লেখা। সো জরিপ করের বা জরিপ কারক দুইটা, জরিপ কর বা জরিপ কারকের কাজ 3 ধরনের। সে 3 ভাবে কাজ করে। কয়ভাবে কাজ করে? 3 ভাবে। এই 3 ভাবে কি কি? এই 3 ভাবে যদি চিন্তা করি, সে হচ্ছে সরজমিনের কাজ করে, তারপর সে দাপ্তরিক কাজ করে, তার পরবর্তীতে হচ্ছে সে যন্ত্রপাতির তত্ত্বাবধানে সমন্বয় করে। একজন জরিপকারক কি কি করে? সে সরজমিনে কাজ করে, সরজমিনের কাজ। একজন জরিপকারক সরজমিনের কাজ করে, তার পরবর্তীতে সে দাপ্তরিক কাজ করে। সরজমিনের কাজ, দাপ্তরিক কাজ, তার পরবর্তীতে সে কি করে? যন্ত্রপাতির তত্ত্বাবধান করে। যন্ত্রপাতির তত্ত্বাবধান।
এই 3 ধরনের কাজ সাধারণত একজন জরিপকারক করে থাকে। তো আমরা বিস্তারিত কিন্তু লাস্ট ক্লাস আলোচনা করছিলাম সরজমিনে সে কী কাজ করে। সরজমিনে সাধারণত সে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ করে, তার পরবর্তীতে সে কী করে, স্টেশন বিন্দু নির্বাচন করে, স্টেশন বিন্দু চিহ্নিত করে, হ্যাঁ, আর পরবর্তীতে শিকল রেখা পরিমাপ করে। তারপর দাপ্তরিক কাজে সে কী করে, দাপ্তরিক কাজ হচ্ছে ফিল্ড বুক থেকে, অর্থাৎ সরজমিনে যে সে ফিল্ড বুকে ডাটাগুলো নেয়, ওই ফিল্ড বুক থেকে সে নকশা প্রণয়ন করে, নকশাকে সে কালীকরণ করে, অর্থাৎ নকশায় কোন কোন জায়গা, কোনটা নাল জমি, কোনটা ভিটা জমি, এগুলো চিহ্নিত করে তারপরে নকশায় তার ক্ষেত্রফলটা নিরূপণ করে। এটা হচ্ছে তার দাপ্তরিক কাজ। আর যন্ত্রপাতির তত্ত্বাবধান তো আমরা বুঝতে পারছি, অর্থাৎ যন্ত্রপাতি আনবক্সিং কীভাবে করব, বক্সিং কীভাবে করবো, অর্থাৎ কীভাবে আমি বক্স থেকে খুলবো, কীভাবে বক্সে রাখবো, যন্ত্রপাতি বাতাসে কোনো ইফেক্ট পড়তেছে কিনা, অথবা কিছু কিছু যন্ত্রপাতির ক্ষেত্রে হতে পারে সেটা মরিচার ধরার হাত থেকে রক্ষা হতে পারে, অথবা যন্ত্রপাতি যেন ভেঙে না যায়, অথবা দেখা গেছে যেমন শিকল বা ট্যাপ যেন ফেঁসে না যায়, ছিঁড়ে না যায়, এই জিনিসগুলো সে একটু তত্ত্বাবধান করবে বা রক্ষণাবেক্ষণ করবে। সেটাকে একজন জরিপকারক অর্থাৎ একজন সার্ভেয়ার। আচ্ছা, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো। এখন আরেকটা জিনিস, আমরা নকশা এবং মানচিত্রের মধ্যে আজকে বিস্তর আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা যদি বলি ডুয়েট এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যদি বলি একাডেমিক পরীক্ষাগুলোর জন্য যেমন ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট। তার মানে আমরা এমনভাবে নিজেদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করব আমরা যেন একাডেমিকেও ভালো করি, চাকরি পরীক্ষাও ভালো করি, কেউ যদি ডুয়েট এডমিশন দিতে চাই সেও যেন ভালো করি। হ্যাঁ, সো যে জিনিসটা বলছিলাম, মানচিত্র এবং নকশার মধ্যে পার্থক্য কী, কোনটা মানচিত্র কোনটা নকশা। আচ্ছা, মানচিত্র আমরা আগে একটু বোঝানোর চেষ্টা করি। মানচিত্র হচ্ছে, আমরা যদি বলি পুরো পৃথিবীর মানচিত্র হতে পারে, বাংলাদেশের মানচিত্র হতে পারে, এরপর মহাদেশের মানচিত্র হতে পারে, এগুলো কিন্তু মানচিত্র। আর নকশা কোনগুলো? নকশা হচ্ছে আপনার একটা জেলার বা জেলার ক্ষেত্রে অনেক সময় মানচিত্র বলা হয়, যে উপজেলার মৌজা বলা হয়, বা ইউনিয়ন ভিত্তিক যে মৌজাগুলো বলা হয় সেগুলো কিন্তু নকশা। আরও সহজ ভাষা বলি, বাড়ি ভিত্তিক যেগুলো আছে সেগুলোকে নকশা বলতে পারবো। আরও একটু যদি শর্টকাট বলি, একটা বিল্ডিংয়ে যে আমরা প্ল্যান করি, এটাও এক ধরনের নকশা। তাহলে এই নকশা মানচিত্র মূল কথাটা হচ্ছে এটা। এবার নকশা আর মানচিত্রের মধ্যে আমি যদি একটু বিস্তর আলোচনা করতে যাই, মানচিত্র কখন বলবো, নকশা কখন বলবো, আগে এটার জন্য আগে আমাদেরকে স্কেল চিনতে হবে। স্কেল কি? স্কেল হচ্ছে, এখানে 2 ধরনের স্কেল নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে বড় স্কেল আর একটা হচ্ছে ছোট স্কেল। এখন কোনটা, যেমন 1:16 আর 1:1 লাখ। এখন এই দুইটার মধ্যে কোনটা ছোট স্কেল কোনটা বড় স্কেল, কেউ বলতে পারবো? একটু কমেন্টসের মাধ্যমে দেখি জানাই তো যারা আছি। এই দুটোর মধ্যে আমি ছোট স্কেল কোনটাকে বলবো আর বড় স্কেল কোনটাকে বলবো? তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট যারা আছে তারা একটু বলার চেষ্টা করব, এখানে এই দুটোর মধ্যে কোনটা বড় স্কেল কোনটা ছোট স্কেল। বা সিভিল স্টুডেন্ট বা সার্ভিং স্টুডেন্ট থাকলে যারা আছি তারাই বলতে পারবো। মূলত যেহেতু আমাদের এই ক্লাসটা মূলত ফেজে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যদিও এটা 3rd সেমিস্টারের ক্লাস, তার পরবর্তীতে মোটামুটি অনেকের জন্য উপকার হবে, যারা অন্যান্য সেমিস্টারে চলে গেছে তাদের জন্য উপকার হবে। আচ্ছা, আমি 1:16 আর 1:1000 মধ্যে কোনটাকে ছোট স্কেল বলবো কোনটাকে বড় স্কেল বলবো, কে বলতে পারবো? কেউ কি কমেন্টসের মাধ্যমে জানানোর মতো কেউ আসি? কেউই নাই। আচ্ছা, আমি বলি, এখানে একটা হবে ছোট স্কেল আর একটা হবে বড় স্কেল। হ্যাঁ, এই স্কেলটাকে বলবো আমি বড় স্কেল, 1:16কে বলবো বড় স্কেল, আর 1:1 লাখকে বলবো ছোট স্কেল। এই দুইটার তুলনায়, অর্থাৎ দুইটার তুলনায় একটা হচ্ছে বড় স্কেল আর একটা কি ছোট স্কেল। এখন কেন এটাকে বড় স্কেল বলবো আর কেন এটাকে ছোট স্কেল বলবো সেই ব্যাখ্যাটা আমি একটু দেওয়ার চেষ্টা করব। আসি, এটাকে বড় স্কেল বলার কারণ, এখানে একটু খেয়াল করি, মানে আমি বাস্তবে যদি আমি 16 মিটার পাইলাম, বাস্তবে কত মিটার পাইলাম? 16 মিটার, অলমোস্ট মোর দেন 50 ফিট অর 50 ফিট। হ্যাঁ, তাহলে এই 50 ফিট চিন্তা করেন, আমরা মানুষের জন্য মাত্র 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট এরকমই তো নাকি, সর্বোচ্চ হলে 7 ফিট আছে। তাহলে এই 6 ফিটের একজন মানুষ, আপনি চিন্তা করেন আমরাই কত বড়। আর 50 ফিট যদি মাপেন, মানে 50 ফিট কিন্তু, আর বাস্তবে মেজারমেন্টও যদি যান 50 ফিট, তো এই বোর্ডটা কি আমার 50 ফিট আছে? এই বোর্ড তো 50 ফিট নাই। এই বোর্ড তো আমার কত, হয়তো বা ধরেন যে এখানে 4-5 ফিট হবে,
কয় ফিট আছে, 4 অথবা 5 ফিট আছে। তাহলে এই 4-5 ফিট জায়গায় আমি 16 মিটার অর্থাৎ 50 ফিট কেমনে আটাবো বলেন তো? মানে এই 4-5 ফিট জায়গায় আমি 50 ফিট কি দেওয়ার কোনো স্কোপ আছে? মানে আমি যদি একটা রেখা, একটা কি বলে, একটা আয়তক্ষেত্র বা আমি যেই রুমটাতে আছি এই রুমটা মাপতে চাই বা যে বিল্ডিংটাতে আছি, বলছে এটা 16 মিটার আর এটা কথা 8 মিটার। এখন এই 16 মিটারে কিন্তু 50 ফিট, মোর দেন 50 ফিট, আমরা 16 × 3.28 দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু 16 মিটার পেয়ে যাব, মানে 16 মিটার কত ফিট সেটা পেয়ে যাব। তাহলে এই 16 মিটার কিন্তু বাস্তবে 16 মিটার কিন্তু আমার নকশায়, বা আমি যদি বলি আমার যে কি বলে হয় যে আমাদের যে প্ল্যান বা নকশা বা মানচিত্র যেখানেই হোক, সেখানে কিন্তু পুরো একটা 16 মিটার হুবহু উঠানো সম্ভব না। সেখানে আমরা সাধারণত কি করি, আমরা লিখে নিই যে 1:16 স্কেল ধরে নিলাম তখন আমরা লিখি 1 সেন্টিমিটার সমান 16 সেন্টিমিটার বা 16 মিটার। 1 সেন্টিমিটার সমান কত? 16 মিটার। মানে বাস্তবে 16 মিটারকে আমি নকশা 1 সেন্টিমিটার ধরি। ঠিক তদ্রূপ এখানে বাস্তবের 1 লক্ষ মিটারকে আমি হয়তোবা 1 সেন্টিমিটার ধরি। এখন এটা আমি কেন বললাম এভাবে বলার একটা কারণ আছে। এই যে 16 মিটার আছে সেটাকে আমি কি লিখতে পারি? 1 সেন্টিমিটার। এখন 1 সেন্টিমিটার কিন্তু আমাদের খুবই নগণ্য। এটা আমার নকশায় বা মানচিত্রে এটাকে প্লেস করা সম্ভব। ঠিক তদ্রূপ 1 লক্ষ মিটার, বুঝতেছেন, বিশাল অবস্থা, অনেক বড়, হ্যাঁ, প্রায় 3,28,000 ফিট। 1 মিটার যদি 3.28 ফিট হয়, তাহলে 1 লক্ষ দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 3,28,000 ফিট। তাহলে এই যে জিনিসটা আমি যদি এখানে একটু চিন্তা করি, আমাদের এই এত বিশাল এই অ্যামাউন্ট 1 লাখ মিটার, আমি কিন্তু ছোট্ট একটা কাগজে পৃথিবীর মানচিত্রটা দেখেন আপনার হাতের মুঠো, মানে খুব ছোট, এটাতে কিন্তু আমার চাইলে আঁকা সম্ভব না। 1 লক্ষ মিটার জীবনেও সম্ভব না। সেক্ষেত্রে আমরা কী করি, আমরা 1 সেন্টিমিটারকে 1 লক্ষ মিটার হিসেবে ধরে নিই। এটাকে আমরা স্কেল বলি 1 সেন্টিমিটার সমান 1 লাখ মিটার। তার মানে আমার এখানে দুইটা স্কেল আমি দেখাইলাম। একটা হচ্ছে এর মধ্যে আমি দেখলাম যে তার মানে আমার যে রেখাটা একটু বড় করে আঁকা সম্ভব সেটাকে আমি বড় স্কেল বললাম, যেটাকে ছোট করে আঁকা সম্ভব সেটাকে আমি ছোট স্কেল বললাম। মানে অর্থাৎ পৃথিবীটা তো পুরো পৃথিবীটা আমি একটা কাগজের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, একটা মানচিত্রের ভিতরে নিয়ে আসলাম। তার মানে এখানে পৃথিবীরটা অনেক বিশাল বিশাল মাপ, এই বিশাল মাপগুলো আমি ছোট ছোট করে লিখতেছি। তার এটা ছোট স্কেল। আর সে আমি মানে একটা বিল্ডিংয়ের জাস্ট একটা রুমের, এটা একটা রুম বা একটা বিল্ডিংয়ের মাপ, তাহলে একটা বিল্ডিংয়ের টোটাল মাপটাকে আমি একটা কাগজের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, তার বা একটা নকশার ভিতরে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি কি বলতে পারি, এই জিনিসটাকে আমি বলতে পারি টোটাল হিসাব নিকাশ। এই জিনিসটাকে আমি বলতে পারি হচ্ছে নকশা। অর্থাৎ এটা বড় স্কেলে অঙ্কন করা যায়। তাহলে আমাদের এখান থেকে কিন্তু একটা ডেফিনেশন চলে আসতেছে। ডেফিনেশনটা কি আসতেছে? বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্য, আমরা তো পুরো ভূমিদৃশ্যটাকেই ফুটাই তুলবো, ঠিক না? তার মানে বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে কি বলা হয়? নকশা। আর ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে কি বলা হয়? মানচিত্র। আবারও বলতেছি, বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে বলা হয় নকশা, ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে কি বলা হয়? ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে বলা হয় মানচিত্র। তার মানে এই জিনিসটা কিন্তু অনেক সময় কোশ্চেন বলে, মানচিত্র কাকে বলে এটা কোশ্চেন করে, অনেক সময় কোশ্চেন করে প্ল্যান বা নকশা কাকে বলে, অনেক সময় এটাও কোশ্চেন করে মানচিত্র এবং নকশার মধ্যে পার্থক্য কি। মানে এই কোশ্চেনটা বিভিন্নভাবে হতে পারে। তাহলে আমরা একটু নোট করে নিব, আমাদের 3rd সেমিস্টারের স্টুডেন্ট যারা আছে তারা একটু নোট করে নিব। আমরা এখানে বলবো যে মানচিত্র কাকে বলে। মানচিত্র হচ্ছে ওইটা মানচিত্র কোনটা হবে? মানচিত্র হচ্ছে ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্য। একটু আমরা লিখে নিব। আচ্ছা, তাহলে একটু লিখে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে কি আপনারা না বুঝলে একটু কমেন্টস করতে হবে। হ্যাঁ, আপনারা যদি মানে কমেন্টস না করেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনাদের প্রবলেম হচ্ছে কোথাও। মানে আমার মূল
যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন কিনা বা এখানে কোনো কোশ্চেন আছেন কিনা আপনারা কমেন্টসের মধ্যে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। কোশ্চেন করলে আমি আপনাদের অ্যান্সারটা দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি কি ছোট স্কেলে ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে মানচিত্র বলে। কথাটা কি বলছি? ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে মানচিত্র বলে। যেমন আমি 1:1 লাখ ধরলাম, অর্থাৎ 1 লক্ষ যদি চিন্তা করি, 1 লক্ষ মিটারকে নকশা আমি 1 সেন্টিমিটার আকারে প্রকাশ করলে তখন ওই জিনিসটা হচ্ছে ছোট স্কেলে অঙ্কন করা। পৃথিবীর মানচিত্র আমি অঙ্কন করলাম এভাবে, বা বাংলাদেশের মানচিত্র অঙ্কন করলাম, এটা হচ্ছে মানচিত্র, অর্থাৎ ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্য। আর নকশা কোনটা হবে? নকশা হচ্ছে সেম কথা, জাস্ট বড় স্কেল হবে। বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে মানচিত্র বলে। কথা কি বলছি আমি? বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে মানচিত্র বলে। আর ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে মানচিত্র বলে, আর বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে নকশা বলে। নকশা বলে, এখানে একটু স্লিপ অফ টাং হয়েছে কথাটা। তাহলে আমি আবারও বলতেছি, ছোট স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে আমরা মানচিত্র বলবো, আর বড় স্কেলে অঙ্কিত ভূমিদৃশ্যকে আমরা নকশা বলবো। আশা করি সবাই নকশা এবং মানচিত্রের মধ্যে পার্থক্যটা একদম নিট অ্যান্ড ক্লিন। এটা এ পর্যন্ত অনেকবার আসছে, এ পর্যন্ত অনেকবার আসছে কারিগরি শিক্ষা বোর্ডে। আমি যদি বলি 2002 সালে, 2006 সালে, 2007 সালে, 2009 সালে, 10 সালে, 12 সালে, 17 সালে, মানে একদম কন্টিনিউয়াসলি আসছে। আর এটা ডুয়েট এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা অহরহ আসে। তার মানে এই কোশ্চেনটা অনেক সময় কোশ্চেনটা করে মানচিত্র এবং নকশার মধ্যে পার্থক্যকেই মানচিত্র কাকে বলে, নকশা কাকে বলে, এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বলে। আশা করি সবাই পারবো। এর পরবর্তীতে আসি আমরা মোটামুটি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের যতটুকু আলোচনা দরকার সেটা করার চেষ্টা করছি। এবার আসি আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। আজকে প্রথম চ্যাপ্টার আশা করি ক্লিয়ার সবার, প্রথম চ্যাপ্টারের উপরে। এখন আপনারা একটু নিজেরা পড়বেন, পড়ে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ সলভ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসি দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে শিকল জরিপের মূলনীতি। শিকল জরিপের মূলনীতি চ্যাপ্টারের নাম। আমি কি করবো? মনে করেন 11:30 শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে জিনিসটা একটু বলবো, শিকল, দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি আমাদের? দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে শিকল জরিপের মূলনীতি। আচ্ছা, মূলনীতি তো এটা আমরা এই কথাটা তো সবাই বুঝতে পারছি, ঠিক না? মানে একটা জিনিস বা একটা কার্যক্রম পরিচালনার জন্য প্রধান যে লক্ষ্য উদ্দেশ্য, প্রধান যে কার্যক্রম, সেটাকে আমরা বলি কি, যে নীতিতে চলা হয় সেটাকে বলি মূলনীতি। ঠিক তদ্রূপ শিকল জরিপ পরিচালিত হয়তো, এটা তো কিছু কি লাগে, এটা তো কিছু নীতি আছে, ওই নীতিগুলো নিয়ে আলোচনা করব, সেটা থেকে আমরা বলবো মূলনীতিটা কি। আচ্ছা, এখন শিকল জরিপ, প্রধানত শিকল জরিপের মূলনীতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আগে আমরা জানবো শিকল জরিপ করার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটাও আমরা এই চ্যাপ্টারের আওতায় শিখবো। তো শিকল জরিপের উদ্দেশ্য যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে একটা এলাকার সীমানা নির্ধারণ করা। প্রধান কাজ হচ্ছে একটা এলাকার সীমানা নির্ধারণ করা, অথবা সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা। আবারও বলতেছি, একটি এলাকার প্রয়োজনীয় সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাটাই হচ্ছে শিকল জরিপের একটা উদ্দেশ্য। এবার আসি দ্বিতীয় উদ্দেশ্য কি হতে পারে। দ্বিতীয় উদ্দেশ্যটা হতে পারে আমরা ওই এলাকার ক্ষেত্রফল তৈরি করা। ওই এলাকাটার, দ্বিতীয়টা হচ্ছে আমরা করবো ক্ষেত্রফল তৈরি করব। তৃতীয় হচ্ছে ওই এলাকাটার ক্ষেত্রফল বা এলাকা যেটা আছে সেটা নকশাতে প্রণয়ন করা। আমি উদ্দেশ্যগুলো লিখে দিই। হ্যাঁ, প্রথম শিখবো আমরা কোনটা? প্রথম শিখবো শিকল জরিপের উদ্দেশ্য। শিকল জরিপের উদ্দেশ্য।
আচ্ছা, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোনো এলাকার সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। কোনো এলাকার সীমানা নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ। আচ্ছা, তাহলে 1 নম্বর উদ্দেশ্য আশা করি সবাই ক্লিয়ার। মানে অর্থাৎ আমরা শিকল জরিপ করব কি জন্য? একটা এলাকার সীমানা নির্ধারণ করার জন্য। সীমানা নির্ধারণ করতে গিয়ে যে যে তথ্য দরকার সেটা আমরা শিকল জরিপের মাধ্যমে পাবো। আচ্ছা, এবার আসি ওই এলাকার বা কোনো এলাকার ক্ষেত্রফল নিরূপণের উদ্দেশ্যে। কি তাহলে কোন এলাকার 2 নম্বর হচ্ছে কোন এলাকার ক্ষেত্রফল নিরূপণের উদ্দেশ্যে বা ক্ষেত্রফল তৈরি বা ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, ক্ষেত্রফল নিরূপণ করতে। আচ্ছা, তার মানে আমরা এর পরবর্তীতে আমরা যেটা লিখব 3 নম্বরে গিয়ে যাবো, সেটা হচ্ছে কোন একটা এলাকার নকশা তৈরির উদ্দেশ্যে। কি করব? নকশা তৈরির উদ্দেশ্যে। আচ্ছা, তার মানে আমি ক্ষেত্রফল যখন পাবো কোন এলাকার নকশা তৈরির উদ্দেশ্য আমরা শিকল জরিপ সাধারণত করে থাকি। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? একটা আমরা যখন শিকল জরিপ করব, শিকল জরিপের উদ্দেশ্যটা হবে কি? একটা এলাকার সীমানা নির্ধারণ করার জন্য আমরা প্রয়োজনীয় কিছু তথ্য সংগ্রহ করব, আর হচ্ছে ওই এলাকাটার ক্ষেত্রফল নিরূপণের জন্য বা নকশা তৈরির জন্য। তার পরবর্তীতে আমরা পূর্বের জরিপে নির্ধারিত সীমানা পুনঃস্থাপনের উদ্দেশ্যে আমরা এটার পাশাপাশি আমরা সীমানা পুনঃস্থাপন করার ক্ষেত্রেও আমরা শিকল জরিপ ব্যবহার করে থাকি বা শিকল জরিপ করে থাকি পুনঃস্থাপনের উদ্দেশ্যে। তাহলে শিকল জরিপ কেন করি? শিকল জরিপ হচ্ছে একটা এলাকার সীমানা নির্ধারণের জন্য করি, শিকল জরিপ করি একটা এলাকার ক্ষেত্রফল নিরূপণ করার জন্য, অথবা শিকল জরিপ করি আমরা কি জন্য? শিকল জরিপ করি কোনো এলাকার নকশা তৈরির উদ্দেশ্যে আর সীমানা পুনঃস্থাপন করার, মানে প্রতিস্থাপন বা পুনঃস্থাপন, মানে আগে যেমন ছিল, আগে একটা জরিপকারক জরিপ করে গেল, তার ধারাবাহিকতা আমরা নতুন একটা কি করলাম, মানে ওই এলাকাটাকে পুনঃনির্ধারণ করলাম সীমানাটা। এর মধ্যে হতে পারে যে দেখা গেছে সীমানা কারো ভিতরে ঢুকে যাইতে পারে, অথবা দেখা গেছে কেউ বিক্রি করতে পারে। এই টোটাল জিনিসটা মিলে আমরা কি করি? সীমানা পুনঃনির্ধারণ করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শিকল জরিপের উদ্দেশ্য। আর হচ্ছে ভূমি বন্টন। এটা তো আমরা এটা সবাই বুঝি, ভূমি বন্টন করার উদ্দেশ্যে। ভূমি বন্টনের উদ্দেশ্যে। তাহলে আমরা 5টা উদ্দেশ্য শিখলাম শিকল জরিপের। যদি কখনো আমাদেরকে বলা হয় শিকল জরিপের উদ্দেশ্য কি, তাহলে আমরা এই 5টা ইজিলি লিখে নিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শিকল জরিপের উদ্দেশ্য অথবা আওতাও অনেক সময় বললে হয় যে শিকল জরিপের উদ্দেশ্য এবং আওতা কি। আওতাটা বলতে বোঝাচ্ছে অর্থাৎ কি কি করতে পারি একটা এলাকার মধ্যে, বা আমার এই শিকল জরিপের আওতায় কি কি আছে। শিকল জরিপের আওতায় আছে আমার ওই এলাকার সীমানা নির্ধারণ করা যায়, শিকল জরিপের আওতায় হচ্ছে ক্ষেত্রফল নিরূপণ করা যায়, শিকল জরিপের আওতায় নকশা তৈরি করা যায়, শিকল জরিপের আওতায় সীমানা পুনঃস্থাপন করা যায়, শিকল জরিপের আওতায় ভূমি বন্টন করা যায়। আচ্ছা, এবার আসি আমরা শিকল জরিপের মূলনীতিতে যাব। শিকল জরিপের মূলনীতি সাধারণত আমরা প্রধান যে কথাটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ থেকে অংশ নীতি। শিকল জরিপের মূলনীতির মধ্যে এই নীতিটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখন শিকল জরিপের মূলনীতিগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করবো, সবাই একটু কালেক্ট করে নিব জিনিসগুলা। তাহলে আমরা 1 নম্বর শিকল জরিপের এখন মূলনীতিটা লেখার চেষ্টা করব ধারাবাহিকভাবে। 1 নম্বর মূলনীতি হচ্ছে সম্পূর্ণ থেকে অংশ নীতি বা সমস্ত অংশ থেকে অংশ নীতি। সম্পূর্ণ থেকে অংশ নীতি সেটা কেমন, সেটা যদি আমি বলি, 1 নম্বর যদি আমি একটু বলার চেষ্টা করি সম্পূর্ণ থেকে অংশ নীতির হিসাবটা কি, সেটা হচ্ছে আমরা কি করি পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে খুব সহজে আলাদা করতে পারি। আবার বাংলাদেশের মানচিত্র থেকে দেখা গেছে একটা জেলাকে খুব সহজেই আলাদা করতে পারি। একটা জেলা থেকে একটা উপজেলা থেকে ইউনিয়ন ভিত্তিক বা মৌজা ভিত্তিক আমরা
আবিষ্কার করে নিতে পারি, বের করে নিতে পারি। এই মৌজা থেকে আবার কি আমরা একটা বাড়ির একটা নির্দিষ্ট জমি আমরা পরিমাপ করতে পারি। এই যে সম্পূর্ণ থেকে এই অংশ ভিত্তিক ছোট 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 অংশে ভাগ করে আমরা ক্যালকুলেশন করি, সেটাকেই বলা হয় সম্পূর্ণ থেকে অংশ। এটাই কিন্তু শিকল জরিপের প্রধান এবং মূল নীতির মধ্যে এটা একদম সর্বোপরি। এটা না লিখলে মার্কস পাওয়া যাবে না, এটা লিখতেই হবে যে শিকল জরিপের মূল নীতির মধ্যে প্রধান হচ্ছে সম্পূর্ণ থেকে অংশ নীতি। সো এটা আশা করি বুঝতে পারছি সম্পূর্ণ থেকে অংশ নীতির হিসাবটা কি। আচ্ছা, এবার হচ্ছে ওই কাজটা যে আমরা করব, এই কাজের পরিশুদ্ধতা যাচাই করব কিভাবে? কিছু রেখার মাধ্যমে। সেটা কি গ্রন্থি রেখা হতে পারে, যাচাই রেখা হতে পারে, তারপরে প্রমাণ রেখা, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা পরিমাপ করতে হবে। হ্যাঁ, সেটা আমি একটু লিখি। কাজের পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য 2 নম্বর মূলনীতি যেটা, মূল কথা হচ্ছে আমরা ওই যে লাইনের মাপগুলো নেই, বিভিন্ন লাইনের মাপগুলো নেই, সেটাই হচ্ছে আর কি। তো কাজের পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য আচ্ছা, কাজের পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য আচ্ছা সেটা কি করব? কিছু ধরনের রেখা পরিমাপ করব। সেটা কি হতে পারে? সেটা টাই লাইন, চেক লাইন আর প্রুফ লাইন। টাই লাইন মানে কি? গ্রন্থি রেখা, জন্য গ্রন্থি রেখা। আর পরবর্তীতে হচ্ছে আমরা বলতে পারি প্রমাণ রেখা বা যাচাই রেখা, যাচাই বা প্রমাণ রেখা, যাচাই বা প্রমাণ রেখা। তাহলে কাজের পরিশুদ্ধ যাচাইয়ের জন্য আমরা যাচাই রেখা বা প্রমাণ রেখা এগুলো পরিমাপ করতে হবে, অবশ্যই পরিমাপ করতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে আসি আমি থার্ড ইয়াতে যদি আসি, সেটা হচ্ছে বলছে যে প্রধান প্রধান রেখাগুলো পরিমাপ, সেটা আমরা অলরেডি লিখছি। ও বিশেষ গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান কমপক্ষে 2টি নিরপেক্ষ পদ্ধতি পরিমাপ করে জানতে হবে। আচ্ছা, মানে অর্থাৎ জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে রৈখিক পরিমাপ নিতে পারি, কৌণিক পরিমাপ নিতে পারি। একটা হচ্ছে হয় শুধু রৈখিক পরিমাপ, অথবা শুধু কৌণিক পরিমাপ, অথবা উভয়ই নিতে পারি, রৈখিক অথবা কৌণিক পরিমাপ। এই তিনটা থেকে যে কোনো 2টা পদ্ধতিতে বিভিন্ন বিন্দুর অবস্থান বা বিভিন্ন বিন্দুর পরিমাপ নিতে হবে, বিভিন্ন রেখার পরিমাপটা নিতে হবে, সেটাই এখানে আমাদেরকে বলছে। তার মানে আমরা কি করতে হবে? যে বিশেষ গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান আচ্ছা, কি বলছে? বিশেষ গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান কমপক্ষে 2টি পদ্ধতিতে পরিমাপ করতে হবে, পক্ষে 2টি। এখন ওই কোন 2টি সেটা তো বললাম, একটা হচ্ছে কৌণিক পরিমাপ, একটা হচ্ছে রৈখিক পরিমাপ, একটা হচ্ছে কৌণিক রৈখিক, দুইটার মধ্যে যে কোনো, মানে 2টাই নিতে পারি। তাহলে 3টার মধ্যে যে কোনো 2টা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা বলছে। কমপক্ষে 2টি পদ্ধতি জানতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সরজমিনে প্রাপ্ত তথ্যগুলো একদম নিখুঁতভাবে স্পষ্টভাবে আমাদের কি সংগ্রহ করতে হবে। সরজমিনে প্রাপ্ত তথ্য মানে ফিল্ড বুকে লিখতে হবে। সরজমিনে প্রাপ্ত তথ্যাদি নিখুঁতভাবে সংগ্রহ করতে হবে। আচ্ছা,
এগুলো হচ্ছে শিকল জরিপের মূলনীতি। তবে মূলনীতি, প্রধান নীতি বললাম যে প্রথমটা সম্পূর্ণ থেকে অংশনীতি। আরও কিছু জিনিস অংশ বলা হয়, সেটা হচ্ছে ত্রিভুজাকৃতির, মানে একটা মৌজাকে কতগুলো ত্রিভুজাকৃতির অংশ ভাগ করে ছোট ছোট কিত্তা কিত্তা বলা হয় আর কি। কিত্তা কিত্তা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে করে ভাগ করে আমরা সাধারণত কি করি, সাধারণত শিকল জরিপটা করে থাকি। সেই জিনিসটাও কিন্তু শিকল জরিপের মূলনীতিরই অংশ বিশেষ। তাহলে আমরা শিকল জরিপের মূলনীতি শিখলাম, শিকল জরিপের উদ্দেশ্য শিখলাম। আশা করি সবাই বুঝতে পারছি এতটুকু। তার পরবর্তীতে যদি আমরা আসি, এখন আমরা বিভিন্ন ধরনের রেখা সম্পর্কে একটু জানবো। কোনটা শিকল রেখা, কোনটা ভিত্তি রেখা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, বলছে জরিপকালে যখন যে রেখায় শিকল থাকে, অর্থাৎ যে রেখা দিয়ে শিকল মাপা হয়, মানে শিকল, যে রেখাকে শিকল দিয়ে মাপা হয় সেটা হচ্ছে শিকল রেখা। সেটা আমি আবার একটু সুন্দর করে যদি একটু বলার চেষ্টা করি, যে একটা রেখা আমি পরিমাপ করবো একটা চেইন দ্বারা বা একটা ট্যাপ দ্বারা, তাহলে শিকল দ্বারা যে রেখাটা পরিমাপ করব সেটাকে আমরা শিকল রেখা বলবো। আচ্ছা, আমরা যে পয়েন্টসগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে এটা একটু লিখে নেই। শিকল রেখা, এরপর হচ্ছে টাই লাইন বা গ্রন্থি রেখা, গ্রন্থি রেখা, তারপর হচ্ছে যাচাই বা প্রমাণ রেখা, প্রমাণ রেখা, ভিত্তি রেখা। আচ্ছা, এই টপিকসগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম যেটা বলছি, মানে একটা রেখা, এই রেখাটা আমি কি করলাম, একটা ট্যাপের সাহায্যে পরিমাপ করলাম বা একটা শিকলের সাহায্যে পরিমাপ করলাম, যেই বা ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা অর্থাৎ আমরা কি করলাম, একটা শিকলের সাহায্যে এই রেখাটা মাপলাম, তাহলে এটাকে আমরা বলবো শিকল রেখা। কথা ক্লিয়ার? আচ্ছা, আর ভিত্তি রেখা যেটা বেজ লাইন, ইংলিশে বলা হয় এটাকে কি বেজ লাইন বলা হয়। তাহলে এই ভিত্তি রেখা বা বেজ লাইন কোনটা, সেটা হচ্ছে অনেকগুলো রেখা মাপলাম, সে এখানে একটা রেখা আছে, এটা একটা রেখা, এটা একটা রেখা, হ্যাঁ এটা একটা রেখা। এখন কয়টা, একটা দুইটা তিনটা চারটা রেখার মধ্যে সবচেয়ে বড় রেখা কোনটা, এটা, মানে সবচেয়ে বড় এবং প্রধান রেখা যেটা, সেটাকে আমরা বলবো ভিত্তি রেখা বা বেজ লাইন। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে চেইন লাইন, আর হচ্ছে বেজ লাইন, অর্থাৎ শিকল রেখা, আর হচ্ছে ভিত্তি রেখা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা গ্রন্থি রেখা যদি আমরা চিন্তা করি, গ্রন্থি রেখা হবে হচ্ছে প্রধান জরিপ রেখার উপর নির্ধারিত গ্রন্থি স্টেশনের সংযোজিত রেখাকে গ্রন্থি রেখা বলে। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে, আমি যদি আরো সহজে বলি, মানে ত্রিভুজের, অর্থাৎ আমরা তো ত্রিভুজাকৃতির অংশ ভাগ করি, ঠিক না? তো ত্রিভুজাকৃতির অংশ যখন আমরা ভাগ করি, বলছে প্রধান জরিপ রেখার উপর নির্ধারিত গ্রন্থি স্টেশনের সংযোজিত রেখাকে গ্রন্থি রেখা বলে। অর্থাৎ আমরা এই যে ত্রিভুজাকৃতির প্রধান যে রেখাটা থাকবে, এর সাথে গ্রন্থির লাইনের একটা সম্পর্ক তৈরি করবো বা সংযোগ তৈরি করব, ওই সংযোগ তৈরি করার রেখাটা হচ্ছে গ্রন্থি রেখা। আর বলছে যাচাই রেখা কোনটা, যাচাই রেখা বা প্রমাণ রেখা যেটা, সেটা আমরা যদি বলি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু পর্যন্ত, মানে অর্থাৎ আমরা যদি এটা একটা ত্রিভুজ চিন্তা করি, আমরা যেহেতু প্রত্যেকটাকেই শিকল জরিপের মূল উদ্দেশ্যই কিন্তু মানে ত্রিভুজাকৃতির অংশে ভাগ করা, কিত্তা কিত্তা করে, অর্থাৎ ছোট ছোট করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা ত্রিভুজাকৃতির অংশে যখন ভাগ করব, তাহলে এই যে শীর্ষ থেকে এই রেখা পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমরা বলবো এই রেখাটা, বা এখান থেকে এই রেখা, অথবা এখান থেকে এই রেখা, এই যে রেখাগুলো আছে, এটা যদি এ বলি, সে এটাকে বি বললাম, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে এখানে এই যে এ বি, এরপরে সি ডি আর ই এফ, এই তিনটা রেখাকে বলবো আমরা যাচাই রেখা বা প্রমাণ রেখা, চেক লাইন অর প্রুফ লাইন, ইংলিশে বলবো চেক লাইন অর প্রুফ লাইন। আশা করি বুঝতে পারছি জিনিসগুলা। আচ্ছা, আর স্টেশন বিন্দু, অনেক সময় স্টেশন পয়েন্ট, স্টেশন পয়েন্ট হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা পয়েন্ট, একটা জায়গায় যখন আমরা স্টেশন স্থাপন করে এর সাপেক্ষে অন্য একটা স্টেশনের বা কোনো একটা পয়েন্টের আমরা অবস্থান জানবো, তাহলে এই পয়েন্টগুলোকে আমরা বলবো কি স্টেশন পয়েন্ট বা স্টেশন বিন্দু। আচ্ছা, এই জিনিসগুলোর পাশাপাশি মোটামুটি আমরা চেষ্টা করলাম। এবার আসি আমরা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে সুঠাম ত্রিভুজ, অসুঠাম ত্রিভুজ। আচ্ছা, এখন সুঠাম ত্রিভুজ কাকে বলে অথবা অসুঠাম ত্রিভুজ কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করব। আমাদের ক্লাস যদি আজকে প্রায় শেষের দিকে, তার পরবর্তীতে আমরা একটু চেষ্টা করব এই জিনিসটার একটু ব্যাখ্যা দেওয়ার জন্য। আচ্ছা, সুঠাম ত্রিভুজ কোনটা? এখানে দুই ধরনের ত্রিভুজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব, সেটা হচ্ছে সুঠাম ত্রিভুজ আর হচ্ছে
অসুঠাম ত্রিভুজ, অসুঠাম ত্রিভুজ যেটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি ক্রিস ত্রিভুজ, ক্রিস ত্রিভুজ। আচ্ছা, এখন আমি জাস্ট একটু ডেফিনেশনটা একটু বলি, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবো। সুঠাম ত্রিভুজ হচ্ছে ওইটা যার প্রত্যেকটি কোণের মান, কি বলছি, যার প্রত্যেকটি কোণের মান 30 ডিগ্রি থেকে বেশি এবং 120 ডিগ্রি থেকে কম, অর্থাৎ তার প্রত্যেকটা কোণের মান কিন্তু নির্দিষ্ট, 30 ডিগ্রি টু 120 ডিগ্রি। অর্থাৎ সুঠাম ত্রিভুজ কোনটা, আবারও বলি, কোনো একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি 30 ডিগ্রির বেশি অথবা 120 ডিগ্রির কম, অর্থাৎ 30 ডিগ্রি হইলেও সুঠাম ত্রিভুজ, 120 ডিগ্রি হলেও সুঠাম, মানে 30 থেকে 120-এর ভিতরে হইতে হবে। কথাটা কি বলছে, 30 থেকে 120-এর ভিতরে। তার মানে এখানে 29 ডিগ্রি হলে হবে না, এমন 29.9 ডিগ্রি হইলেও এটা সুঠাম ত্রিভুজ হবে না, 120.5 ডিগ্রি হইলেও সেটা সুঠাম ত্রিভুজ হবে না। আশা করি বুঝতে পারছি। তাহলে সুঠাম ত্রিভুজ কোনটা? তাহলে খুব সহজ হিসাব নিবাস, অসুঠাম ত্রিভুজ বা ক্রিস ত্রিভুজ কোনটা? অসুঠাম বা ক্রিস ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো কোণই 30 ডিগ্রির বেশি না এবং 120 ডিগ্রির কম নয়। অর্থাৎ ওই যে রেঞ্জটা আছে, সুঠাম ত্রিভুজের যে রেঞ্জটা আছে, এর ভিতরে ঢুকতে পারবে না। 30 ডিগ্রির কম হইলেও এটা অসুঠাম বা ক্রিস ত্রিভুজ, 120 ডিগ্রির বেশি হইলেও এটা অসুঠাম বা ক্রিস ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, তাহলে আমরা সুঠাম ত্রিভুজ সম্পর্কে জানলাম, অসুঠাম ত্রিভুজ সম্পর্কে জানলাম। তো আমরা এই সুঠাম ত্রিভুজ বা অসুঠাম ত্রিভুজ বা ক্রিস ত্রিভুজ, যেমন সমবাহু ত্রিভুজ একটি উত্তম সুঠাম ত্রিভুজ, এই কথাটা কিন্তু অনেক সময় বলা হয়, সেটা আমি একটু এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। সমবাহু ত্রিভুজ একটি উত্তম সুঠাম ত্রিভুজ, উত্তম সুঠাম ত্রিভুজ সেটা কিভাবে? সমবাহু ত্রিভুজের কি সবগুলো বাহু সমান? সমবাহু ত্রিভুজে কি হয়, সবগুলো বাহুই সমান। যদি 3টা বাহুই যে ত্রিভুজের সমান, সেই ত্রিভুজের কিন্তু 3টা কোণও সমান, সেটাকেই তো আমরা সমবাহু ত্রিভুজ বলি নাকি? তার মানে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, অর্থাৎ যা 3টা কোণই সমান অথবা 3টা বাহু এবং 3টা বাহুই সমান, সেটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে যে 3টা কোণ সমান, একটু খেয়াল করতে, এই 60 ডিগ্রি কিন্তু 30 থেকে 120-এর ভিতরে, 120-এর ভিতরেই আছে। এই 60 প্রত্যেকটা মানে কিন্তু 30 টু 120। এর সাইতে আদর্শ ত্রিভুজ, এর সাইতে উত্তম সুঠাম ত্রিভুজ আর কোনোটাই হতে পারে না। সো সবই অন্যান্য সুঠাম ত্রিভুজ থাকতে পারে, কিন্তু উত্তম সুঠাম ত্রিভুজ যার মধ্যে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণই 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির ভিতরে, যার কারণে আমরা সমবাহু ত্রিভুজকে বলি উত্তম সুঠাম ত্রিভুজ। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই যে সুঠাম ত্রিভুজ সংক্রান্ত বা অসুঠাম ত্রিভুজ সংক্রান্ত কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করার জন্য, প্লাস হলে ওই টাইপের কিছু ম্যাথ করার জন্য। সো নেক্সট ক্লাসের দাওয়াত দিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।